বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। তিনি 1873 সালের 3রা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুরাপ গ্রামে। পিতার নাম জয়গোপাল মুখোপাধ্যায় আর মাতার নাম কাদম্বরী দেবী। তিনি হালি শহরের ব্রজবালা দেবীকে বিবাহ করেন। 1888 সালে জামালপুর হাই স্কুল থেকে এন্ট্রান্স এবং পাটনা কলেজ থেকে এফএ ও 1895 সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ধীরে ধীরে রবীন্দ্র সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে গল্প ও প্রবন্ধ রচনায় তাঁর মন আকৃষ্ট হয়। চিঠিপত্রের মারফতে রবীন্দ্রনাথের সাথে যোগাযোগ ঘটতে থাকে। তাকে গদ্য লেখার উৎসাহ বিশেষত রবীন্দ্রনাথই যোগান দেন। প্রভাত কুমারের গল্পে যেমন মিশে রয়েছে মানবপ্রীতি, তেমনি অন্যদিকে রয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টি। তাঁর লেখা গল্প সংকলনগুলি হল নবকথা, ষোড়শী, দেশি ও বিলাতি, গল্পবিথি, পত্রপুষ্প, গহনার বাক্স ও অন্যান্য গল্প। হতাশ প্রেমিক ও অন্যান্য গল্প প্রকাশিত হয় 1924 সালে। বিলাসিনী ও অন্যান্য গল্প প্রকাশিত হয় 1926 সালে। প্রভাত কুমার তাঁর প্রবন্ধ গ্রন্থগুলিতে স্বকীয়তার স্বাক্ষর বহন করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী প্রভাত কুমার মুখোপাধ্যায় 5ই এপ্রিল 1932 সালে মাত্র 59 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। নিজের মৌলিকতার জন্যই বিংশ শতাব্দীর বাংলা কথা সাহিত্যে একটি স্মরণীয় নাম প্রভাত কুমার। বিচিত্রমুখী গল্পের জন্যই বাংলার মপাসা নামে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। শুরু হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সারদার কীর্তি। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্টিমারে খুলনা যাচ্ছিলাম, সঙ্গে স্ত্রী ছিলেন। কেবিন রিজার্ভ করা ছিল। সারা দুপুর দুজনে বসে গল্প করে কাটালাম। সন্ধ্যার কিছু আগে তিনি ঘুমিয়ে পড়লেন। আমি ভাবলাম এই অবকাশে ছাদে গিয়ে একটু সন্ধ্যায় বায়ু সেবন করে আসি। এইমাত্র স্টিমার মানিকদহ ঘাট ছেড়েছে। কেবিনের ভিতর বসে মনে হয়েছিল আর বেলা নেই। বাইরে এসে দেখলাম সূর্যাস্ত হতে তখনও দেরি আছে। সুতরাং ছাদে যাওয়া হলো না। অলসভাবে ইতস্তত হেঁটে চলে বেড়াচ্ছি। হঠাৎ একটি অপরিচিত যুবক আমার কাছে এসে আমাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। দূরের দৃশ্য দেখবার জন্য চশমা বদলে কেবিন থেকে বাইরে এসেছিলাম। চশমা খুলে যুবকটির মুখের দিকে চেয়ে রইলাম। আগে তাকে কখনো দেখেছি বলে মনে হলো না। লোকটির বয়স 25 বছর হবে। দুর্বল চেহারা, চক্ষু বসা, মাথায় বড় চুল, পোশাক অতি সামান্য অবস্থার পরিচায়ক। ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমার নাম শ্রী সারদা প্রসন্ন চট্টোপাধ্যায়। বাড়ি কোথায়? কুমারখালী। আমাকে চিনলেন কি করে? যুবক একটু বিনয়ের সঙ্গে বলল, মশাইকে বাংলাদেশে আর কিনা চিনি। আপনার মতো স্বদেশপ্রেমী সুবক্তা। আমি তাকে বাধা দিয়ে বললাম, কি চান আপনি? আমি যা চাই তা ক্রমে নিবেদন করছি। সে অনেক কথা, যদি দয়া করে শোনেন তবে কৃতার্থ হই। বলে লোকটা ডেকের তক্তার দিকে চেয়ে রইল। ব্যাপারটা কি আমি কিছু অনুমান করতে পারলাম না। ভাবলাম হয়তো কিছু অর্থ সাহায্য চায়। অন্যদিকে চেয়ে ধীরে ধীরে বললাম, তা বলুন, শুনছি। মশাই, একটু নিরিবিলি স্থান প্রয়োজন।
একটু একটু ওদিকটায় যাবেন কি? চলুন বলে এগিয়ে গেলাম। সে আমার পিছন পিছন এলো। রেলিং ধরে দাঁড়ালাম। আমার পাশে দাঁড়িয়ে আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তার ভাব দেখে মনে করলাম আগে হয়তো এ অবস্থাপন্ন ছিল, এখন এরূপ দশা হয়েছে। খারাপ ভাষা বুঝি মুখে এসে বেঁধে যাচ্ছে। সে বলল, আপনাকে আমি প্রণাম করলুম কেন বুঝতে পেরেছেন? না, কেন বলুন দেখি? আপনি আপনি আমার পিতা। কিরকম? লোকটা একটু অপ্রস্তুত হয়ে বলল, আপনি আমার পিতা কিনা ঠিক বলতে পারি না, কিন্তু আপনার স্ত্রী আমার কিন্তু আপনার স্ত্রী আমার মাতা। বলে আকাশের দিকে চেয়ে হাত জোড় করে প্রণাম করল। বুঝলাম লোকটা পাগল। তাই আগের অশ্রদ্ধার ভাবটা মন থেকে চলে গিয়ে একটা দয়া হলো। সে বলতে লাগল, আপনি অবিশ্বাস করছেন? আপনি ভাবছেন লোকটা পাগল, কিন্তু তিনি আমার মা অবশ্যই। তবে 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 এই জন্মের মা নন। আসল কথাটা তবে খুলে বলি। আমি আমি 5 বছর ধরে কাশরোগে কষ্ট পাচ্ছি। কত রকম চিকিৎসা করলাম, কিছুই হলো না। মেট্রোপলিটনে বিয়ে পড়ছিলাম, পড়া বন্ধ করতে হলো। দেখুন না চেহারাখানা, একেবারে কঙ্কালসায় হয়ে পড়েছি। বেশি দিন আর বাঁচতে হবে না। 3-7 হলো গ্রামের বাইরে বিশালাক্ষীর মন্দিরে গিয়ে সারা সন্ধ্যাটা উপুর হয়ে পড়ে রইলাম। মা মা বলে কত কাঁদলাম, কত প্রার্থনা করলাম। সন্ধ্যের পর বাড়ি ফিরে এলাম। রাত্রে স্বপ্ন দেখলাম মা বিশালাক্ষী আমার মাথার শিয়রে দাঁড়িয়ে বলছেন, ব্যারিস্টার শ্রেষ্ঠ অতুল ব্যানার্জি, তার যিনি স্ত্রী, তিনি আর জন্মে তোর মা ছিলেন। তুই তাকে মদ খেয়ে একদিন বাপ মা তুলে গাল দিয়েছিলি, সেই পাপে তোর এই কঠিন রোগ হয়েছে। তার কাছে যা, তার চরণামৃত পান করগে যা, ভালো হয়ে যাবি। বলেই মা বিশালাক্ষী অন্তর্ধান করলেন। এই পর্যন্ত বলে চুপ করলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাচ্ছেন? হাত দুটি জোড় করে সে বলল, সব শুনেছেন। আরে অধমকে আপনি বলে সম্বোধন কেন করেন? তুমি বলুন বা তুই বলুন। বলে নিচু হয়ে আমার জুতো দুটো ছুঁয়ে নিজের কপাল স্পর্শ করল। আমি বললাম, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি দৌলতপুর। সেখানে আমার মামার বাড়ি। সেখান থেকে কলকাতায় যেতাম আপনার সন্ধানে। আমি কলকাতায় যাচ্ছি এ সংবাদ আপনাকে কে দিলে? আবার আপনাকে কেউ বলেনি? আমি কি জানি না যে কলকাতায় এবার কংগ্রেসের অধিবেশন? আমি কি জানি না যে ব্যারিস্টার শ্রেষ্ঠ মিস্টার অতুল ব্যানার্জি না হলে স্বদেশিতকর কোনো কাজই হবার জো নেই। দেশের মধ্যে কে এমন
আমি তাকে বাধা দিয়ে বললাম, তা ভালোই হয়েছে, আপনার মানে তোমার অনেক পরিশ্রম বেঁচে গেল। অত্যন্ত আগ্রহের সঙ্গে সারদা জিজ্ঞেস করল, আমার আমার মা কি আপনার সঙ্গেই আছেন? আছেন। আজই চাও চরণামৃত? আজ পেলে কি আর কালকের জন্য অপেক্ষা করতে পারি? তবে দাঁড়াও এখানে। এই বলে আমি কেবিনের দিকে এগিয়ে গেলাম। কেবিন থেকে বাইরে আসার পর বোধহয় আধ ঘন্টা হয়েছে। ভিতরে গিয়ে দেখলাম আমার স্ত্রীর ঘুম ভেঙেছে। আমাকে দেখে মুখে হাতের আড়াল করে একটি হাই তুলে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে এতক্ষণ? আমি তার বিছানার কাছে বসে তার হাতখানিতে হাত বুলাতে বুলাতে বললাম, একটা বেশ মজা হয়েছে জানো। কি গো? তোমার ছেলে এসেছে বলেই অনুশোচনায় মরে গেলাম। আমাদের একটি 2 বছরের সন্তান ছিল। সে এই ঘটনার 1.5 বছর আগে চলে গেছে। আমি অসাবধানতায় আমার স্ত্রীর মনে কি শোকস্মৃতি চেলে দিলাম। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে বসলেন। আমার মুখের দিকে চেয়ে বললেন, কি বলছো? আমি তাকে কাছে টেনে বললাম, স্টিমারে একজন সন্ন্যাসীর দর্শন পেয়েছি। তিনি আমার হাত দেখে বলেছেন, শিগগির আমাদের ছেলে হবে। উপস্থিত বুদ্ধি এটুকুর বেশি জোগালো না, কিন্তু কোনো ফল হলো না। তার 2 চোখের কোণে জল দেখা দিল। আমি তাকে বুকে টেনে নিলাম, মুখচুম্বন করলাম, রুমাল দিয়ে চোখ মুছে দিলাম, নিজের চোখও মুছলাম। কি কথা বলে চিন্তাস্রোত অন্যদিকে ফেরাই ভাবতে লাগলাম। জানলা দিয়ে দেখলাম সূর্যাস্ত যাওয়ার সময় হয়েছে। বললাম, চলো ছাদে চলো, সূর্যাস্ত দেখি গে। পদ্মাবক্ষে সূর্যাস্ত কখনো তো দেখিনি। তিনি উঠলেন, পাশের কামরায় গিয়ে মুখ চোখ ধুয়ে বাইরে যাওয়ার মতো করে আসলেন। দুজনে ছাদে গিয়ে পায়চারি করতে লাগলাম। সূর্য অস্ত গেল, সন্ধ্যা হল। স্টিমার হুহু শব্দে জল কেটে ছুটছে। ক্রমে নাগতকান্দি স্টেশন ঘাট কাছাকাছি হল। আমরা ছাদ থেকে নেমে গেলাম। সিঁড়ির পাশে সারদা দাঁড়িয়ে আমাকে দেখে জিজ্ঞেস করল, ইনি আমার মা? উত্তরের অপেক্ষা না করে আমার স্ত্রীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। এই ব্যাপার দেখে আমার স্ত্রী থতমত খেয়ে সরে দাঁড়ালেন। অবাক হয়ে আমার দিকে চেয়ে রইলেন। আমি বললাম, একটা কথা আছে, কেবিনে গিয়ে বলবো। আমার স্ত্রী সারদার প্রতি মনে মনে অত্যন্ত বিরক্ত হল। বিড়বিড় করে বলল, কোথা থেকে ভালো আপদ এসে জুটেছে। তাড়াতাড়ি বললাম, অপেক্ষা করুন না, আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? সারদা মর্যাদার সাথে সরে গিয়ে বললেন, আমি আমি এই ইঞ্জিনের কাছে থাকবো। স্ত্রীকে কেবিনে গিয়ে সব কথা বললাম। সব শুনে তিনি বললেন, আমি পা ধোয়া জল দিতে পারবো না। আমি বললাম, তাও আবার হয় নাকি? তুমি ওই গাঁজাখুরির কথা বিশ্বাস করো নাকি? করি নে, কিন্তু ওর মনে যদি ওই বিশ্বাস হয়, হয়তো উপকার পাবে। এমন তো কত শুনতে পাই। কি শুনতে পাও? জন্মান্তরের মা বাপকে স্বপ্নে দেখে ডাক্তারকে ফাঁকি দিয়ে তাদের পা ধোয়া জল খেতে যায়। না, একটা কিছুতে দৃঢ় বিশ্বাস করলে রোগ অনেক সময় সেরে যায়। এই কথা শুনে আমার স্ত্রী চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, তা শুধু জলই একটু দাও কে না, বিশ্বাস হলেই হলো যে পাদোদক জল। তার দরকার কি, সে যে ছলনা করা হবে। বলে চায়ের একটা কাপে একটু জল ঢাললাম। আমার স্ত্রী হাসতে হাসতে মোজা খুলে বললেন, ভালো জ্বালা, তোমাকে যেমন বোকা ভালো মানুষটি পেয়েছে, বিলেতে যে কোনো মেয়ে ভুলিয়ে ভালিয়ে তোমার বিয়ে করে ফেলেনি, সেই আমি আশ্চর্য হই। তাহলে তাহলে তোমার কপালের এই কষ্টটা কোথায় যায় বলো? এতদিন তুমি তো তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের স্ত্রী। ঠাট্টা করার লোভটি আমার স্ত্রী সংবরণ করতে পারেন না, কিন্তু উল্টে একটু ঠাট্টা করো দেখি, তা আর সহ্য হয় না। আমাকে বললেন, যাও যাও,
তোমার আর চালাকি করতে হবে না। ভারী রসিকতা হলো কি না? আমি বেশি কথা না বলে কাপটি নিয়ে তার কোমল পায়ের পাতা ধরতেই তিনি পা কেড়ে নিলেন। রাগ করে বললেন, আহা, পা ছোঁয়া কেন? আমার উত্তরের অপেক্ষা না করে আমার হাত থেকে কাপটি নিয়ে জলে পায়ের আঙুল ছোঁয়ালেন। পাশের টেবিলে সেটি রেখে বললেন, বেয়ারাকে বলো দিয়ে আসুক। বেয়ারা কি তাকে চেনে? চলো আমি দিয়ে আসি বলে কাপটি তুলে নিলাম। তিনি বললেন, ও কি করো, কথা বললে শোনো না কেন? আমি গম্ভীর হয়ে বললাম, দেখো, এই মেয়েদের লেখাপড়া শেখানো একেবারে ভরসে ঘি ঢালা। এত লেখাপড়া শিখলে তবু এই সামান্য কুসংস্কার গেল না। বলে বেরিয়ে গেলাম। কংগ্রেসের অধিবেশন শেষ হয়েছে, ঢাকায় ফিরে এসেছি। একদিন সন্ধ্যের সময় দারোয়ান প্লেট হাতে করে উপস্থিত হলো। যারা দেখা করতে আসলে কার্ড আনে না, গেটে তাদের জন্য একখানা প্লেট রাখা থাকে। প্লেটে ইংরেজিতে লেখা রয়েছে সারদা প্রসন্ন চ্যাটার্জি। 2 মাসের পুরনো কথা হঠাৎ মনে করতে পারলাম না। ভাবলাম বুঝি কোনো নতুন মক্কেল এসেছে। ডেকে নিলাম। চেহারা দেখামাত্র সারদাকে অবশ্য চিনতে পারলাম। এসেই সে গলায় কাপড় দিয়ে ভূমি স্পর্শ করে প্রণাম করল। আমি বললাম, কি হে, কেমন আছো বলো দেখিনি? কিছু উপকার টুপকার পেলে? সারদা প্রথমত কথার কোনো উত্তর না দিয়ে বুকে হাত দিয়ে বার কতক কাশল। শেষকালে বলল, বেশ 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 দিন কতক সেরে গিয়েছিল। আবার আবার দিন 5-7। আর বলতে পারল না। কাশতে কাশতে কাছের চেয়ারে বসে পড়ল। তার কাশির ধমক থামলে বললাম, শোনো, এ চরণামৃতের কাজ নয়, ওষুধ খাও। ভাই কোথা? বলেই আবার কাশতে আরম্ভ করল। 7:30 বাজে। বাড়িতে একটা ডিনার পার্টি ছিল। এখনই লোকজন আসতে শুরু করবে। এই সময় এসে জুটল। তাকে তাড়াতাড়ি বিদায় করার জন্য পকেট থেকে 5টা টাকা বের করে সারদাকে দিয়ে বললাম, এই নাও, কোনো ভালো ডাক্তারকে জিজ্ঞেস করে একটা ওষুধপত্র কিনে খাওগে। চরণামৃতে কি রোগ ভালো হয়? এই সময় মিস্টার বোসের গাড়ি এসে পৌঁছল। সারদাকে তাড়াতাড়ি বললাম, আজ আমি ভারী ব্যস্ত আছি, বুঝলে, যাও। সারদা টাকা কয়টি পকেটে ফেলে চলে গেল। পরদিন যখন ঘুম ভাঙল তখন অনেক বেলা হয়েছে। উঠে জানালার কাছে দাঁড়িয়ে নিচে বাগানের দিকে দৃষ্টিপাত করলাম। দেখলাম কালো পশমের চাদর গায়ে দিয়ে কে একজন পায়চারি করছে। আমার দিকে যতক্ষণ পিছন ফিরেছিল ততক্ষণ তাকে চিনতে পারিনি। সামনের দিকে যেই ফিরল দেখলাম সারদা। পিত্ত জ্বলে গেল। ভোর হতে না হতেই ছুটে এসেছে। দারোয়ান প্লেট নিয়ে আসে দেখছি। চায়ের টেবিলে প্রাতঃকালীন সংবাদপত্রের সঙ্গে তার কার্ড উপস্থিত। আমার স্ত্রী তখনও নামেননি। সারদা এসে প্রথমেই আমাকে ভক্তি ভরে প্রণাম করল। তারপর বললে, কাল কাল সারা রাত আমার ঘুম হয়নি। আমার প্রতি আপনার অহেতুক স্নেহ দেখে আমি অবাক হয়ে গেছি। আমি কোথাকার কে তার 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 ঠিকানা নেই। আমার চিকিৎসার জন্য 5 টাকা, এ টাকা কটি ফিরিয়ে নিন। এই বলে টাকা কয়টি টেবিলে রেখে দিল। সারদার এইরকম আচরণ দেখে তার প্রতি আমার একটু শ্রদ্ধা বেড়ে গেল। বললাম, না না, ও টাকা আর ফেরত দিতে হবে না, তোমার চিকিৎসার খরচের জন্য দিয়েছি। সারদা বার কতক কেশে বলল, দেখুন দেখুন দৈব শক্তিতেই আমার বেশি বিশ্বাস।
কবিরাজিতে আমার বিশ্বাস নেই। এই অবস্থায় ওতে অর্থ ব্যয় কি মিছে হবে না? আমি সামান্য ভেবে বললাম, একেবারে বিশ্বাস না থাকলে ফল পাওয়া শক্ত বটে। আমার আন্তরিক বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যদি মা ঠাকুরনের চরণামৃত দুবেলা খেতে পারি আর তাকে দুবেলা প্রণাম করতে পারি, তাহলে আমি একেবারে সুস্থ হয়ে যাব। নইলে এ যাত্রা আমার মুক্তি নেই। বলতে বলতে তার চক্ষু ছলছল করতে লাগল। আমি কিছুক্ষণ চিন্তা করলাম, 2 বেলা চরণামৃত দিতে এবং প্রণাম নিতে আমার স্ত্রী রাজি হবেন কি? এই সময় লোকটা অত্যন্ত কাশতে লাগল। তার অতি শীর্ণ পাণ্ডুর মুখমণ্ডল দেখে আমার মনে খুব দয়া হলো। ভাবলাম, আহা, রাজি হওয়া উচিত, আমার স্ত্রীকে রাজি করাবো। কতভাবে লোকে পরের উপকার করে, এই সামান্য উপায়ে যদি এর উপকার হয়, যদি এর প্রাণটা বাঁচে, তাহলে করা উচিত। সারদাকে বললাম, তুমি নিচে গিয়ে কর্মচারীদের ঘরে অপেক্ষা করো, আমি তোমায় ডেকে পাঠাবো। স্ত্রীর খোঁজে গেলাম। শুনলাম তিনি স্নানের ঘরে। আধ ঘন্টা পরে তাঁর দেখা পেলাম। বারান্দায় একটা চৌকি টেনে নিয়ে তিনি চুল শুকোতে বসলেন। আমি বললাম, সারদা আবার এসেছে। সেই স্টিমারের সারদা আবার কেন এসেছে? বাহ, আমার স্ত্রীর কি স্মরণ শক্তি! আমি কিন্তু প্লেটে সারদার নাম দেখে প্রথমত তাকে চিনতে পারিনি। তার কাশি আবার বেড়েছে। আর আমি পাদদক জল দিতে পারবো না, কিন্তু একবার দিয়ে বিশ্বাস বিরুদ্ধ কাজ করেছি। আমি পীর না পয়গম্বর যে আমার চরণামৃত খেয়ে ওর অসুখ ভালো হবে? আমার মতো সকলে তো উচ্চশিক্ষিত নব্য আলোকপ্রাপ্ত নয়। ওর যদি তাই বিশ্বাস হয়, সেবার তো ভালো হয়ে গিয়েছিল বলল। আমি দেখলাম এবার একটু বেগ পেতে হবে। পরিষ্কার ইনি মনে করছেন সেবারের মতো 1 পেয়ালা চরণামৃত দিলেই চুকে যাবে। যদি শোনেন তা নয়, এখন কিছুদিন ধরে ক্রমাগত 2 বেলা উক্ত মহার্ঘ দ্রব্যটি বিতরণ করতে হবে, তাহলে একেবারে ধৈর্যহারা হয়ে পড়বেন। তবু বলে ফেললাম, কিন্তু যতটা বিদ্রোহের আশঙ্কা করেছিলাম ততটা হলো না। আশ্চর্য হয়ে বললেন, ডাক্তারি কবিরাজি কোনো ওষুধে ওর কিছুমাত্র বিশ্বাস নেই? 2 বেলা আমার পাদদক জল খাবে, তাতেই ও ভালো হবে? ও তো তাই বলছে, নইলে এ যাত্রাও বাঁচবে না। আহা, ওর প্রার্থনাটা পূর্ণ করো। আমার স্ত্রী মৌন থেকে সম্মতি লক্ষণ প্রকাশ করলেন। কিছুক্ষণ পরে আমরা নিচে নেমে গেলাম। সারদাকে এই শুভ সংবাদ জানাতে সে আনন্দে অস্থির হয়ে উঠল। জিজ্ঞেস করলাম, তোমার বাসা কোথায়? আমার এখানে কেউ নেই। কোথায় থাকবে? এখানে আমাকে একটু জায়গা দিতে পারবেন না দয়া করে, যখন এত দয়া করলেন? বলেই চুপ করল। আমি বললাম, আমার কর্মচারীদের একটা মেসের মতো আছে, সেখানেই থাকতে। সে তো বেশ হবে। কাল রাত্রে আমি সেইখানেই খেয়েছিলাম কি না। আজ একবার যদি অনুমতি করেন, তবে মার শ্রীচরণ দর্শন করি। স্ত্রীর কাছে তাকে নিয়ে গেলাম। সারদা তাকে প্রণাম করল, আর স্ত্রী তার মুখপানে সকরুণ দৃষ্টিতে চেয়ে রইলেন। টেবিলের গ্লাসে জল ছিল। সারদা তাই একটু হাতে নিয়ে মাটিতে বসে পাদদক জল খেল। অবশিষ্ট জল মাথায় মুছে ফেলল। এরপর 2-3 দিন হল রোগের কিছুমাত্র উপশম দেখা গেল না। আমাকে সারদা বলল,
মা কি ভালো মনে আমাকে চরণামৃত দিচ্ছেন না? এবার সারছে না কেন? বলতে বলতে তার চোখ দিয়ে টসটস করে জল পড়তে লাগলো। সেদিন এই কথা আমার স্ত্রীকে বললাম। তিনি বললেন, ওষুধ বিশুধ খাবে না, পাদুদক জল খেয়ে মানুষের রোগ ভালো হয়। যত সব অনাসৃষ্টি আবদার। দেখো, ইচ্ছা শক্তিতে বোধহয় কিছু কাজ হয়। তুমি পাদোদক জল দেবার সময় মনে মনে খুব আগ্রহের সঙ্গে ভেবো এই জল খেলে ওর রোগ ভালো হবে। দিনকে দিন যেন সং হচ্ছ। বিলিতি ময়ূর পুচ্ছ ক্রমশই তোমার গা থেকে খসে খসে পড়ছে। আমি কপট অভিমান করে বললাম, অর্থাৎ আমাকে প্রকারান্তরে দাঁড়কাক বলা হলো, তাই তো? এতই যদি কালো দেখেছিলে তবে বিয়ে করলে কেন? ম্যাজিস্ট্রেট সাহেব আমার স্ত্রী এবার আর চটলেন না, বললেন, হ্যাঁ গো হ্যাঁ, সবাই তোমার মতো কালো হলে জগৎ আলো হয়ে যেত। কথাটা বোধহয় মিথ্যা নয়। আমি যে একজন সুপুরুষ তা বিলেতের অনেক মেয়েই স্বীকার করেছিলেন। যাক, প্রতিদিন সারদার শারীরিক অবস্থার উন্নতি হতে লাগল। তার কাশি প্রায় সেরে উঠল, মুখের ফ্যাকাশে রং কালো হতে লাগল, চোখের কোলে মাংস জমতে লাগল। দেখে আমি আহ্লাদিত হলাম। আমার স্ত্রীও তাঁর প্রতি প্রসন্ন হলেন। তিনি প্রায়ই সারদাকে ডেকে ফাইফরমাস করতে লাগলেন। কর্মচারীদের বিশ্বাস করে যে সকল দ্রব্যাদি কেনার জন্য না পাঠাতে পারতেন তা সারদাকে ভার দিতেন। 27শে বৈশাখ একটি বিয়ে উপলক্ষে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। সেখানে অনেক রাত্রি পর্যন্ত থাকার কথা ছিল। বিয়ের শেষে থিয়েটারের অভিনয় হবে। বাড়ি ফিরতে অন্তত রাত্রি 2টো বাজবে। একথা আমাদের চাকর বাকর কর্মচারীদের বলেছিলাম। সারদাকে কিছুদিন থেকে আমার আইন পুস্তকের লাইব্রেরির তত্ত্বাবধানে নিযুক্ত করেছিলাম। তাকে বললাম, আজ লাইব্রেরিতে শুয়ো, একটু সজাগ থেকো। আমাকে বলতে হবে না, আমি আজ জেগেই থাকবো যতক্ষণ আপনারা না ফেরেন। জেগেই সে ছিল বটে। পরে প্রমাণ পেলাম, ফিরতে রাত 3টে বাজল। আমার স্ত্রী পোশাক পরিবর্তন করার জন্য পাশের ঘরে গেলেন। আমি একা শোবার ঘরের দরজা খুলে যে দৃশ্য দেখলাম তাতে আমার চক্ষু স্থির হয়ে গেল। বড় সিন্দুকের সামনে সারদা বসে আছে। আশেপাশে খানকতক রূপোর বাসন ছড়ানো, বাসনের আলমারি খোলা। আমাকে ঢুকতে দেখেই সারদা বাবা বাবা বলে অস্ফুট স্বরে কান্না করতে শুরু করল। বাবা 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 বাবা। তার কাছে গিয়ে দেখলাম সে বন্দী। এই সিন্দুকে যে কলটি লাগানো ছিল তার একটা ইতিহাস আছে। বিলেতে থাকাকালীন আমি নিলামে অনেক দাম দিয়ে সিন্দুকটি কিনেছিলাম। একটি ব্যাংক ফেল হয়ে যায়, কলটা সেই ব্যাংকের। কলে একটা তালা আছে কিন্তু তার চাবি নেই। ঘূর্ণমান কয়েকটা অঙ্গুরিয়াকার ভূখণ্ডের উপযুক্ত স্থানে একটা নির্দিষ্ট ইংরেজি নাম সাজাতে হয়, তারপর টানলেই খুলে যায়। কিন্তু খোলার আগে তৎসংলগ্ন একটা পিন স্থানভ্রষ্ট করা আবশ্যক। তা না করে খুলতে চেষ্টা করলে যে খুলছে সে তৎক্ষণাৎ বন্দী হবে। 2 দিক থেকে 2টো লোহাখণ্ড স্প্রিংয়ের জোরে ছুটে গিয়ে হাত বেঁধে ফেলবে। আমার স্ত্রীর অসাবধানতায় সারদা কোনোদিন হয়তোবা সিন্দুক খোলার ইংরেজি নামটি জানতে পেরেছিল, কিন্তু এর মধ্যে যে আবার এ ব্যাপার আছে তা সে জানত না। পৃথিবীতে কাউকে বিশ্বাস করে সুখ নেই। সারদাকে দেখতে নিরীহ ভালো মানুষ। যারা বলে মানুষের মুখ দেখে স্বভাব চরিত্রের আভাস পাওয়া যায়, তারা মূর্খের মূর্খ। আইনের ব্যবসা করতে করতে আমি এ মতের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। সারদার এই আচরণে আমার বিপক্ষ মত স্থায়ী হয়ে পড়ল। তার কাছে গিয়ে রাগান্বিত চোখে বললাম, খুব কাজ করেছিস, উপযুক্ত পুত্রের কাজ করেছিস। রাগে আমার সারা শরীর চলে যাচ্ছিল। সারদা কাতর স্বরে বলল, বাবা বাবা, আমার দোষ নেই। ইচ্ছে হলো তার মুখে কষে একটা চড় মারি।
কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলাম। এই সময়ে আমার স্ত্রী প্রবেশ করলেন। সারদাকে সেই অবস্থায় দেখে চমকে উঠলেন, কাঁপতে লাগলেন। আমার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, এ কি কাণ্ড! আমার স্ত্রীকে দেখে সারদা দ্বিগুণ জোরে কান্না শুরু করে দিল। আমি রেগে গিয়ে বললাম, চুপড়াও শুয়ার, মেরে হাড় গুঁড়ো করে ফেলবো। ও ঘরে চলো তো। বলে আমার হাত ধরে প্রায় টেনে নিয়ে গেলেন পাশের ঘরে। একটা সোফায় বসে পড়ে বললেন, কি হবে? কি আর হবে, পুলিশে দেব। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, পরে বললেন, দেখো, কাজ নেই পুলিশে দিয়ে, ছেড়ে দাও। লোভে পড়ে এই কাজ করে ফেলেছে, প্রথম অপরাধের ক্ষমা করা উচিত। ও যদি নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করে নিজেকে শোধরাতে চেষ্টা করে, তবে ওকে সে সুযোগ দাও। পুলিশে দিলে ওর জীবন একেবারে মাটি হয়ে যাবে। সারদা যদি চুরি করে পালিয়ে যেতে পারত তবে তাকে ক্ষমা করা অসম্ভব হতো বটে, কিন্তু সে নাকি অকৃতকার্য হয়েছে, তাই তার প্রতি যেন কতকটা দয়া অনুভব করলাম। কিন্তু সেটা করলে কি সামাজিক কর্তব্যের ত্রুটি হয় না? না, পুলিশে দিলেই সামাজিক কর্তব্যের ত্রুটি হয়। ব্যক্তিগত কর্তব্যের উপরেই সামাজিক কর্তব্য প্রতিষ্ঠিত। একটি জীবনকে চিরদিনের জন্য নষ্ট করে দিও না। সারদাকে ছেড়ে দিলাম। কংগ্রেসের অধিবেশন হয়েছিল 1896 সালে। তার 3 বৎসর পরে সারদার কাছ থেকে একখানা পত্র পেয়েছি। সে এখন জামালপুর মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দারোগার কাজ করছে। তার মামা তার জন্য 500 টাকা জামিন দিয়ে ওই কাজটি জুটিয়ে দিয়েছেন। কিছুদিন তার খুব কষ্টে কেটেছিল, প্রায় ভিক্ষাকে পেশা করতে হয়েছিল। তবে তার প্রতি আমাদের অহেতুক স্নেহ সম্বন্ধে অনেক কৃতজ্ঞতাপূর্ণ কথা লিখেছে যে তার কাশিটা এবার খুব বেড়েছে, এবার বোধহয় আর বাঁচবে না। তার ইচ্ছে এখানে আসে কিছুদিনের জন্য, অথচ সে প্রস্তাব করতে সাহসী হতে পারছে না। তার পত্রের শেষ কয় ছত্র এই: যদি আপনার কাছে যেতে পারতাম, যদি আমার মাতৃদেবীর চরণামৃত পান করতে পারতাম, তাহলে আরোগ্য লাভ করতাম। কিন্তু কোন মুখে আর সে প্রস্তাব করব? আমার যদি মৃত্যু হয়, তবে সেই শাস্তি আমার উপযুক্ত। আমার স্ত্রী এই চিঠিখানি দেখে বললেন, একটা কথা রাখবে? কি? তাকে আসতে লেখো। চাকরি করছে, এখানে এসে কি করবে? ছুটি নিয়ে আসুক। কেন? পাদোদক জল দেবে বলে? তার চেয়ে একটা শিশি করে আউন্স চারেক পাদোদক জল পার্সেলে পাঠিয়ে দিলেই তো হয়। না না, তাকে আমার ভারী দেখতে ইচ্ছে করছে। তুমি জানো, এ জীবনের জন্য আমার কাছে সে ঋণী। আমার কাছে যে উপযুক্ত তাকে আমার ভারী ভালো লাগে। এটা আমার একটা দুর্বলতা। আমি ধন্য যার এমন স্ত্রী। চরণামৃত খেয়ে কত লোক জীবন পেয়ে যায়। আহা, ঠাট্টা করো কেন? আমার চরণামৃত পান করে সে জীবন পেয়েছে আমি কি বলেছি? জীবন মানে তার নৈতিক জীবন ভেবে বলেছিলাম। তুমি তাকে পুলিশে দিলে তার কি সর্বনাশ হতো বলো দেখিনি? নৈতিক জীবন ছাড়া ভৌতিক জীবনও তুমি দিয়েছ তাকে। তুমি চরণামৃত না দিলে হয়তো এতদিন বাঁচত না। আমার স্ত্রী একথা শুনে ভারী হাসতে লাগলেন। হাসির অর্থ ভালো বুঝতে না পেরে আমি তার দিকে নির্বোধের মতো চেয়ে রইলাম। হাসি থামলে বললাম, অত হাসছ কেন? তুমি বুঝি মনে করেছো সারদা আমার চরণামৃত খেয়ে ভালো হয়েছে? তবে কি, তোমায় প্রণাম করে করে? না গো না, তাও না। একটা রহস্য আছে। প্রথম 2-3 দিন যখন দেখলাম তার কাশিটা ক্রমশই বেড়েই যাচ্ছে, তখন জলে পা স্পর্শ করার পরিবর্তে এবেলা একটা ওবেলা একটা হোমিওপ্যাথিক ওষুধের 1 ফোঁটা করে জলে দিয়ে ওয়াইন গ্লাসে ওষুধ তৈরি করে টেবিলে কাগজ চাপা দিয়ে রেখে দিতাম। সারদা এলে বলতাম, ওই জল রেখেছি, নিয়ে যাও। স্ত্রীর বুদ্ধি শুনে অবাক হয়ে গেলাম। সারদাকে আসতে লিখলাম। সে উত্তর দিল,
এই কালা মুখ আর আপনাদের দেখাতে ইচ্ছে নেই। অগত্যা হোমিওপ্যাথিক ওষুধ দুটো কিনে তাকে পাঠিয়ে দিলাম। 1 সপ্তাহ পরে পার্সেল ফিরে এলো। যেদিন সকালে পার্সেল ফিরে এলো সেদিন সন্ধেবেলা একজন পুলিশ কর্মচারী এসে আমার সঙ্গে দেখা করলেন। ইনি আমার পূর্ব পরিচিত। সারদাকে লেখা আমার চিঠিখানি বের করে বললেন, দেখুন তো, এর কোনো সন্ধান দিতে পারেন? ব্যাপার কি? সারদা মিউনিসিপ্যালিটির 12,000 টাকা আত্মসাৎ করে পালিয়েছে। আমার স্ত্রী এ সংবাদ শুনে অত্যন্ত বিস্মিত হলেন। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সারদার কীর্তি। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।